আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে কেস করেছে, সেই কেসটি রেজিস্টার করা হয়েছে, অনুসন্ধান করা হয়েছে, আপনার বিরুদ্ধে রেজিস্টার করে সেই রেজিস্টারের পরে একটি চার্জশিট বা ফাইনাল রিপোর্টও দাখিল করেছে পুলিশ অথরিটি বিফোর দি কনসার্ন কোর্ট, সেই কোর্টে, অনারেবল আদালতে। এখন আপনি করণীয় কি? আপনি সেই মিথ্যা মামলা থেকে আপনাকে তো এখানে ফাঁসানো হয়েছে, আপনি অথচ সেই মামলাতে বা সেই ঘটনাতে কোনো পথে আপনি জড়িত নাই, তবু আপনাকে ফাঁসানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে হোক, কোনো একটি প্রভাবের মাধ্যমেই হোক, আপনাকে ফাঁসানো হয়েছে। এখন ফাঁসানোর পরে হোয়াট ইজ টু বি ডান বাই ইউ? এখন আপনি কি করতে হবে? আপনাকে সেই মামলা থেকে, সেই মিথ্যে মামলা থেকে আপনাকে রেহাই পেতে হলে আপনি করণীয় কি, সেই সংক্রান্তে দুটি কথা বলবো, আপনারা শুনবেন। এখন আপনার এগেনস্টে যে মামলাটি হলো, মামলা হওয়ার পরে সেই এফআইআর বা যেটা এজাহার, সেই এজাহারটি লোকাল পুলিশ স্টেশনে দাখিল করা হলো। দাখিল করার পরে সেই লোকাল পুলিশ স্টেশনের কাজ হলো আপনার বিরুদ্ধে যে মামলাটি দিয়েছে সেটি যথাযথভাবে অনুসন্ধান করে আপনার বিরুদ্ধে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কমপ্লিট করে আপনার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রিপেয়ার করে সেটাকে দাখিল করা এই অনারেবল কোর্টে বা অনারেবল ন্যায়ালয়ে। এখন আপনার বিরুদ্ধে অনুসন্ধান করা হলো। অনুসন্ধান করার পরে স্টেটমেন্ট অব দি উইটনেসেস, সাক্ষীবাদী নেওয়া হলো। আরও যত করণীয় বা ফরেন্সিক ল্যাবরেটরিতে কতগুলো পরীক্ষা থাকে বা প্লেস অফ অকারেন্সের কতগুলো স্টেটমেন্ট রেকর্ড করার প্রয়োজন থাকে, সেগুলো সব কিছু করা হলো। করা হওয়ার পরে একটি রিপোর্ট প্রিপেয়ার করলো। সেই রিপোর্টটি আপনার এগেনস্টে, আপনার এগেনস্টে মানে কি, আপনার বিরুদ্ধে আপনাকে দোষী সাব্যস্ত করে এখন একটি রিপোর্ট, যেটা নাকি চার্জশিট, অনারেবল কোর্টে, যে কোর্টের জুরিসডিকশনের আন্ডারে এই মামলা হয়েছে, সেই কোর্টে প্রিপেয়ার করে দাখিল করা হলো। দাখিল করার পরেই তো আপনার করণীয় হচ্ছে ডেট বাই ডেট ওখানে গিয়ে আপনি হাজির হতে হবে। হাজির হওয়ার পরে আনটিল ইট ইজ কমপ্লিটেড ইউ উইল হ্যাভ টু কোঅপারেট অ্যান্ড পার্টিসিপেট ইন দ্যাট প্রসিডিং। তারপরে যখন সাবমিট করা হলো, সাবমিট করার পরে আপনি হাজির হতে হবে। হাজির হওয়ার পরে আপনাকে ডেট বাই ডেট আপনি এপিয়ার হতে হবে। এখন আপনার করণীয় হলো, যেটা অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেটা আপনার বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে, সেই চার্জশিটটাকে আপনি চ্যালেঞ্জ করতে হবে। এখন চ্যালেঞ্জ করার নিয়ম কি, সেটাই হলো মূল কথা। আপনি সেই চার্জশিট বা অভিযোগপত্রটাকে আপনি চ্যালেঞ্জ করতে হবে অনারেবল হাইকোর্টে। অনারেবল হাইকোর্টে একজন অ্যাডভোকেটের মাধ্যমে এই যে চার্জশিট বা যেটা ফাইনাল রিপোর্ট দিয়েছিল, অভিযোগপত্র দিয়েছিল, সেই অভিযোগপত্রটি চ্যালেঞ্জ করতে হবে। আর এটা করতে হবে সেকশন 528 অফ বিএনএসএস 2023। আগে ছিল 482 অফ সিআরপিসি 1973, এখন হয়েছে 528। এখন এই আইনের আওতায় বা এই ধারাতে এই চ্যালেঞ্জটা করতে হবে অনারেবল হাইকোর্টে। এখন এই সেকশনে কি বলা হয়েছে, অনারেবল হাইকোর্টের পাওয়ার রয়েছে, ইনহেরেন্ট পাওয়ার রয়েছে লোয়ার কোর্টের প্রসিডিংয়ের উপরে হস্তক্ষেপ করার জন্য বা ইন্টারফেয়ার উইথ করার জন্য। এই যে চার্জশিটটা বা যেটা অভিযোগপত্র, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন দাখিল করা হলো। দাখিল করার পরে দি কোর্ট উইল লিসেন ফ্রম বোথ সাইডস, দুই পক্ষর শুনানি গ্রহণ করবেন। অর্থাৎ আপনার যেটা ব্যক্তিগত অ্যাডভোকেট এবং অপোজিট সাইডে যে অ্যাডভোকেট থাকবে, অ্যাডভোকেট মানে সেটা সরকারি পক্ষের যেজন অ্যাডভোকেট থাকবে, দুই পক্ষের মধ্যে শুনানি হবে আর সম্পূর্ণ তথ্যপাতিগুলো চালাজারা করা হবে। তারপরে যদি কোর্টে প্রাইমা ফেসাই যদি সন্তুষ্ট হন যে আপনি এই ক্ষেত্রে জড়িত না থাকার একটি সম্ভাবনা দেখা গেছে, তখন কোর্ট থেকে, অনারেবল হাইকোর্ট থেকে একটি ইন্টারিম অর্ডার পাশ করতে পারে বা পাশ করবে। সেটা হলো স্টে অর্ডার হতে পারে। যেরকম লোয়ার কোর্টে যে প্রসিডিংটা চলতেছে, সেই প্রসিডিংটা বর্তমানে বন্ধ থাক ডিউরিং ডিপেন্ডেন্সি অফ ডেট পিটিশন বিফোর অনারেবল হাইকোর্ট। অনারেবল হাইকোর্টে যেহেতু একটি মামলা চলতেছে, এখন এই অনারেবল হাইকোর্ট থেকে রেকর্ড কল করা হবে। রেকর্ড মানে নেসেসারি ডিটেলস, স্টেটমেন্টসগুলো, যত ধরনের তথ্য আছে বা যেগুলো রেকর্ড রয়েছে, সেগুলো লোয়ার কোর্ট থেকে এবং কনসার্ন পুলিশ স্টেশন থেকে এইগুলো চেয়ে পাঠাবেন ওই অনারেবল হাইকোর্ট থেকে। তখন এই বস্তুগুলো, এই রেকর্ডগুলো প্রডিউস করা হবে একটি নির্ধারিত ডেটে, যেই ডেটটা অনারেবল কোর্টে ফিক্স করবেন। রেকর্ডগুলো প্রডিউস করার পরে
তখন একটি হিয়ারিং হবে, ফাইনাল হিয়ারিং ফ্রম বোথ সাইডস, দুই পক্ষের মধ্যে একটি হিয়ারিং হবে। হিয়ারিং এর পরে আর যত রেকর্ড প্রডিউস করা হলো, সম্পূর্ণ তথ্য বা রেকর্ডগুলো সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে চালাচালা করে দেখা হবে। দেখার পরে অনারেবল কোর্টে যদি ভাবেন যে আসলে সেই লোকটা নির্দোষ বা সেই লোক আসলে সেই অভিযোগে জড়িত ছিল না, তখন অনারেবল হাইকোর্ট থেকে একটি ফাইনাল অর্ডার পাস হবে, যেটা নাকি আপনার বিরুদ্ধে যাবে না, আপনার সপক্ষে যাবে। সেটাতে লেখা থাকবে যে the charge sheet that was submitted by the investigating authority or the police authority before the concerned court below against him has been set aside or quashed, সেটাকে বাতিল করা হলো বা সেটাকে মানে নাল এন্ড ভয়েড করে দেওয়া হলো। তখন থেকে আপনি সেই কেস থেকে, সেই মামলা থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আপনার যে এগেনস্টে যে মিথ্যা মামলা হয়েছিল সেই মামলার ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। এখন আপনি বলতে পারেন যে এই প্রসিডিউর বা কতদিন লাগে। এই প্রসিডিং বিশেষ করে 5-6 মাস, 6-7 মাস লেগে যেতে পারে, কারণ ডেট অনুযায়ী সম্পূর্ণ তথ্য কোনো সময় সম্পূর্ণ তথ্যগুলো প্রডিউস করা যায় না, সেই জন্য 2-4টা ডেট লেগে যেতে পারে। তবুও আপনি যে ইনডিফিনিট টাইম পর্যন্ত লোয়ার কোর্টে হাজির হতেই লাগতো, ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে সেই লোয়ার কোর্টে আপনি হাজির হতে হতো। সেই ইনডিফিনিট টাইম যেটা নাকি 6-7 বছর পর্যন্ত লেগে যেত, সেটা কিন্তু আপনি 5-6 মাসের মধ্যেই আপনি অতি সহজেই অভিযোগ থেকে মুক্তি পেতে পারেন। আশা করি আপনাদেরকে কিছু না কিছু হলেও বোঝাতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকেও একটু জানার জন্য ব্যবস্থা করে দেবেন। আবার কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।